গল্প মনের কোণে। লেখিকা নাহিয়ানা আফরিন। কিরে আশফিন, মেয়েটা কে রে? আগে তো কখনোই দেখি নাই। আশফিন তার বন্ধুদের বলল, মেয়েটা ওদের বাড়ির কাজের লোক। আশফিনের এমন উত্তর শুনে অবাক হয়ে গেল আফরিন। কারণ আফরিন হলো আশফিনের খালাতো বোন। কিছুদিন আগে কার অ্যাক্সিডেন্টে আফরিনের মা বাবা মারা যায়। আশফিনের আম্মু আফরিনকে নিজের বাসায় নিয়ে আসে। আশফিন আফরিনকে দেখতে পারে না তা আফরিন মনে করেন। পিছন থেকে আশফিনের আম্মু বলল, এটা কোন ধরনের অসভ্যতা আশফিন? ও কেন কাজের লোক হবে? রাহিল আফরিন হলো আমার ছোট বোনের মেয়ে। রাহিল ও আচ্ছা আন্টি, আগে দেখি নাই তা আশক করলাম। আর আশফিন, এটা ঠিক করলি না তুই? আফরিন আর ওদের কথা শুনল না, দৌড়ে চলে আসলো তার রুমে। কান্না করতে করতে ভাবতে লাগলো কেন ওর সাথেই এমন হলো। না ওরা বিডিতে আসতো আর না অ্যাক্সিডেন্ট ওর মা বাবা চলে যেত ওকে ছেড়ে। আফরিন, আমি কি এমন করছি? আল্লাহ, ভাইয়া আমাকে মেইড কেন বলল? ভাইয়া আমাকে কেন দেখতে পারে না? আমার অনেক কষ্ট হচ্ছে মাম্মি পাপ্পা, আই মিস ইউ। নিচ থেকে আফরিনের খালা শাহিরা তাকে ডাকছে, তাই চোখ মুখ মুছে নিচে গেলাম। মামনি আমাকে নিজের কাছে ডেকে বলল, শাহিরা বাবু, কিছু মনে করিস না, জানিসই তো আশফিন এমন একরোখা। আর ওর কথা তুই ধরিস না, আমি আছি না, কান্না করবি না, একদম শোনা যা, টেবিলে বসো। আফরিন, মামনি আমার ভালো লাগছে না, আমি খাবো না গো। শাহিরা, একদম মাইর দিব এখন, আমার কথা না শুনলে চল, আমি খাওয়াই দিব। আফরিন আর না করতে পারল না, তার মামনি তাকে খাবার খাইয়ে দিতে লাগলো। মামনি এর বাবাই, খালা এবং খালু, তাকে বেশি আদর করে। এই আশফিনই তাকে শুধু বকে। আজ আমি বাহিরে যাব, রামিম ভাইয়া আসবেন আমাকে নিয়ে যেতে। রামিম ভাইয়া হলো আমার মামার ছেলে। আমার আম্মুরা দু বোন এক ভাই, এখন যদিও আমার মম না থাকায় এক ভাই এক বোন হয়ে গেছে। মিস করি যখন আমরা ইউএসএ তে থাকতাম, মম, ড্যাড আর আমি অনেক মজা করতাম, কত ঘুরতাম। একটা টি শার্ট পরে তার উপর জ্যাকেট পরলাম, জিন্স এন্ড শু পরে নিলাম, চুলগুলো ঝুটি করেছি, পিঙ্ক লিপস্টিক দিয়েছি আর হাতে ওয়াচ, আমার সাজগুজ শেষ। আশফিন হঠাৎ আফরিনকে দেখে থমকে গেল আর কিছুক্ষণ চুপ থেকে বলল যে এটা ইউএসএ নয়, এটা বাংলাদেশ, এখানে এগুলা চলবে না, গো এন্ড চেঞ্জ ইট নাও। আফরিন, সো হোয়াট? মাই ড্রেস, মাই লাইফ, মাই উইস, হু দ্য হেল আর ইউ? আশফিন, তোমার ইচ্ছা হলেই হবে না, এটা আমার বাড়ি, এখানে থাকতে হলে সাইলেন্টটা বজায় রেখে থাকতে হবে, এসব ওয়েস্টার্ন আমার বাসার জন্য না। আন্ডারস্ট্যান্ড ইউ, বিচ্চু? আফরিন কিছু বলল না, আশফিনের কথায় সে কষ্ট পেয়েছে। সে রুমে চলে গেল। সে আর কি বা করবে, তার তো এসব ছাড়া আর জামা নাই, কারণ সে ওয়েস্টার্ন পরতো সব সময়। কিছুক্ষণ পর মামনি এসে আফরিনকে একটি শপিং ব্যাগ দিয়ে গেল। আফরিন শপিং ব্যাগ খুলে খুব সুন্দর একটি গাউন পেল, কালো রঙের, যা দেখে তার মন ভালো হয়ে গেল। সে গাউনের সাথে ম্যাচিং হিজাবও পেয়েছে, তাই তা পরেই রেডি হয়ে গেল। রামিম এসে বলল, আফরিন আমার কিউট বনু কইরে? আফরিন, এই আমি ভাইয়ু, আই মিস ইউ সো মাচ বলেই হাগ করল। রামিম, আই অলসো মিস ইউ কিউটি, বাই দ্য ওয়ে ইউ লুকিং সো প্রিটি। সে এক হাত দিয়ে জড়িয়ে ধরল। আফরিন, থ্যাঙ্কস ব্রো, যাওয়া যাক। রামিম, ইয়া অবভিয়াসলি, লেটস গো। রামিম আর আফরিন তার মামনিকে বলে বেরিয়ে গেল। তারা অনেক জায়গায় ঘুরল, দেন রাতে ডিনার করে 11টায় বাসায় আফরিনকে নামিয়ে দিয়ে চলে গেল রামিম। আফরিন বাসায় ঢুকে উপরে উঠতে যাবে তখন আশফিন, এটা কোনো হোটেল নয় যে যখন ইচ্ছা আসবে আর যখন ইচ্ছা যাবে তুমি, বলেই আফরিনের হাত ঘুরিয়ে ধরল। আফরিন, আমি ব্যথা পাচ্ছি ভাইয়া, লিভ মি। হাত ছাড়ানোর ট্রাই করে। আশফিন, আগে আমার প্রশ্নের উত্তর দেন, আপনি এটা আসার সময় আপনার মেয়ে আপনি ভুলে গেছেন? রাত 11টা, তবুও আপনি বাসায় আসেন নাই। আপনার জন্য আমার আম্মু চিন্তায় শেষ, আপনি তো ফুর্তি করতে ব্যস্ত।
আফরিন ভাইয়া, ছি ভাইয়া এভাবে বলতে পারলো আমায়? আমি ফুর্তি করতে গেছি, মনে মনে বললাম। আশফিন এভাবে তাকালে যে আমি আপনার উপর গলে যাব এটা কখনোই ভাববেন না। শেষবারের মতো ছেড়ে দিলাম। ধাক্কা মেরে আফরিনকে ফেলে গটগট করে হেঁটে উপরে উঠে গেল। আফরিন ভাইয়া কেন আমার সাথে এমন করে? আমি কি করেছি? নিচে বসে কান্না করতে করতে, নিচে পড়া এসে হাতে ব্যথা পায়, কিন্তু তার চেয়ে বেশি পায় আশফিনের ব্যবহারে। নিয়তি এমন এক জিনিস, কখন কি হয় কেউ জানে না। আজব দুনিয়ায় কেউ ভালো থাকে তো আবার কেউ খারাপ, কেউ আবার নিজের দুনিয়ায় ব্যস্ত। সারা শহর নিস্তব্ধ, যে যার মতো ঘুমাচ্ছে, শুধু ঘুম নেই আশফিনের চোখে। আজ সে তার প্রিয়তমাকে অনেক আঘাত করে ফেলছে, কি বা আর করবে। আফরিনদের লেট দেখে তার অনেক টেনশন হচ্ছিল। সে রামিম আর আফরিনকে অনেক কল দিয়েছিল, কিন্তু কেউ ধরে নাই। তাই তো সে রাগ সামলাতে না পেরে আঘাত দিয়ে ফেলছে তার প্রিয়তমাকে। ঘুমের মাঝে আফরিন টের পেল কে যেন তার হাতে ব্যথার জায়গায় চুমু খেলো আর কি স্প্রে করলো, ঘুমের জন্য বুঝতে পারে নাই। ঘুম এতটাই গভীর ছিল, আফরিন এসে চোখ খুলে দেখে নাই যে কে এসেছিল তার রুমে। আফরিন বরাবরই ঘুম পাগলি মেয়ে, ঘুমাতে সে অনেক ভালোবাসে। আফরিনের এহেন কাণ্ডে হাসে আশফিন। হ্যাঁ, লোকটা হচ্ছে আশফিন, সে তো আসছে তার প্রিয়তমার ব্যথায় ওষুধ লাগাতে। আফরিনের কপালে সে আলতো পরশ এঁকে চলে গেল নিজের ঘরে। এখন হয়তো সে একটু ঘুমাতে পারবে। সকালে আজানের শব্দে ঘুম ভেঙে যায় আফরিনের। উঠে বসে সে হাত একটু নাড়াচাড়া দিয়ে বুঝতে পারল তার হাতের ব্যথা অনেকটাই কম। হাত নাকের কাছে নিয়ে বুঝতে পারল হাতে মুভ স্প্রে করা হয়েছে। তাহলে কি রাতের দেখা ওইটা স্বপ্ন ছিল না? তাহলে কে আসলো আফরিনের রুমে তার হাতে মেডিসিন দিতে, তা ভেবে পাচ্ছে না সে। তাকিয়ে দেখল সালাতের সময় পার হয়ে যাচ্ছে, তাই সে দ্রুত ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে অজু করে সালাত আদায় করে নিল। নিচে নেমে দেখল সে আশফির জগিং এর জন্য যাচ্ছে। সে সেদিকে থেকে দৃষ্টি সরিয়ে রান্নাঘরের দিকে চলে গেল কফি বানাতে, যা তার খুব দরকার এখন। নিজের জন্য কফি আর মামুনির জন্য চা বানিয়ে মামির রুমের দিকে পা বাড়ালো আফরিন। আফরিন তার মামুনির সাথে বসে গল্প করছে আর কফি খাচ্ছিল। তখন মামুনি বলল, আশফিন নাকি জগিং থেকে ফিরে জুস খায়, তা আবার ফ্রুটস দিয়ে বানানো। আফরিন আশ্চর্যে, নবাব জাদা, এটা খায় না, ওটা খায় না, এটা ঠিক না, ওটা ঠিক না। মামুনি, তুমি ভাইয়াকে কি ছোটবেলায় হওয়ার পর তার মিষ্টি মুখ করো নাই? মামুনি, যা ফাজিল কোথাকার, এভাবে কেউ বলে? ও আসলে এমনই উশৃঙ্খল, দেখতে পারে না। ও সবসময় চায় যে আমরা আমাদের আদব কানুন মেনে চলি। ওয়েস্টার্ন কালচার ও দেখতেই পারে না। আফরিন, আমি কি করব মামুনি? ইউ নো না আমি কোথায় থাকতাম, কিভাবে থাকতাম। মামুনি, যা এসব বাদ দে, তুই জুস অনেক মজা করে বানাস, ভাইয়ের জন্য বানিয়ে ফ্রিজে রেখে দিয়ে আয়। আফরিন, ওকে মামুনি। এটা বলে আফরিন রান্নাঘরে গিয়ে খুব সুন্দরভাবেই জুস বানায়, অরেঞ্জ জুস, যেটা আশফিন বেশি লাইক করে। আফরিন মনে মনে ভাবছে যে এই লোকটা তো তিতা তিতা কথা বলে, তাকে তো করলার জুস উইথ মালাই খাওয়ানো দরকার। থাক, একদিন আমি এটা খাওয়াবই তাকে, এটা বলে ফ্রিজে জুস রেখেও পড়ে যায়। অনেকদিন ধরে কারো সাথে যোগাযোগ নাই, যাই লিয়া এর সাথে কথা বলি। লিয়া আফরিনের বেষ্টি, সেও বাঙালি, তারা ছোট থেকে একসাথে বড় হয়েছে। একবার রিং হতেই লিয়া ফোন তুলে। লিয়া, হ্যালো, হু স্পিকিং? হ্যালো, কে বলছেন? আফরিন, আসসালামু আলাইকুম। আর রাখো তোর হু স্পিকিং সালাম দেওয়া অফ করলি কবে থেকে, শালিকাহি কি? লিয়া, ওয়ালাইকুম আসসালাম। তুই ডায়ান কাহিকা বিডি যাইয়া আমাকে ভুলেই গেছস? আমি ঘুমাচ্ছিলাম এখানে, তো এখন রাত। আফরিন, না রে, তোকে কি ভুলতে পারি আমি, বল। অনেক ট্র্যাজেডি হয়ে গেছে বিডিতে আমার সাথে। একে একে সব খুলে বলল লিয়াকে। লিয়া আফরিনের কথা শুনে কান্না করতে শুরু করলো, কারণ আফরিনের আম্মু তাকে খুব আদর করত।
লিয়া ডোন্ট বি স্যাড বেবস, আল্লাহ আছেন আর আমার আম্মু আব্বু ও বিডিতে, আমি খুব জলদি আসছি। আই এম কামিং টু সুন এজ পসিবল। আফরিন আচ্ছা, আসার সময় আমার সব সার্টিফিকেটস আর ডকুমেন্টস গুলা নিয়ে আসিস, তোর কাছে তো বাসার চাবি আছে। লিয়া হুন আছে, ডোন্ট ওয়ারি, সব নিয়ে আসবো। আফরিন আচ্ছা রাখি আমি, তুই ঘুমা। আফরিনের খুব ভালো লাগছে লিয়ার কথা শুনে। আফরিনের মাস্টার্স কমপ্লিট, সে এখন তার প্রয়োজনীয় সব ডকুমেন্টস পেলে জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে, আর জব পেলে এখান থেকে সে চলে যাবে, এইগুলো ভেবে রাখল সে। আফরিন হয়তো ভাবতেই পারবে না তার ইচ্ছা পূরণ হবার নয়, আফরিন কখনোই এটা হতে দিবে না। ঝিমলি এর ডাকে হুঁশ ফিরল। ঝিমলি আফা আন্নে জায়গা জায়গা স্বপন দেহেন তাই না? চলেন আগে দুইহান খাইয়া লইবেন, আম্মা আর ভাইজান আন্নের লাই অপেক্ষা করতেছে। আফরিন আচ্ছা তুমি যাও, আমি আসছি। আর হ্যাঁ, তোমার কথাগুলো খুব সুইট, আমার অনেক ভাল লাগে, যদিও অল্প অল্প বুঝছি। হেসে দিয়ে ঝিমলি আন্নে তো বিলিতি মাইয়ে কেন্নে বুঝবেন আর কথা। আন্নে দেখতে পুরাই ফড়িয়ের মতো আফা। আফরিন এবার আর বুঝল না ঝিমলি কি বলল, তাই তো সে হেসে নিচে নামলো ব্রেকফাস্ট করতে। আশফিন আম্মু আজকে ফ্রুট জুসটা অসাধারণ হয়েছে, আমার অনেক ভালো লাগছে, সো আমাকে সেম জুস প্রতিদিন বানিয়ে দিবে ওকে। মামুনি আরে বাবুইটা আমি বানাই নাই রে পাগল, ওটা তো আফরিন বানাইছে, এখন তার উপর নির্ভর সে তোমাকে বানিয়ে দিবে কি দিবে না। আমি কিছু জানি না বলে মামুনি চুপচাপ নাস্তা করতে লাগলেন। আফরিন সমস্যা নাই মামুনি, আই কেন মেক দি জুস ফর ভাইয়া। আশফিন থাক, আমার লাগবে না জুস। মামুনি আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই, আর আমার ফিরতে লেট হবে, লাবিব আসবে তো তাকে এয়ারপোর্ট থেকে পিক করে আসতে মেবি বোর হয়ে যাবে, চিন্তা করো না ওকে। আফরিন ভাবতে লাগলো কে ই লাবিব যে তাকে আনতে এই তিতা করলা যাবে। মামুনি লাবিব কে? মামুনি লাবিব আমার ভাসুরের ছেলে আর আশফিনের বেস্ট ফ্রেন্ড, বুঝছো। আফরিন ইয়াপ, কিছু শয়তানি বুদ্ধি ভাবতে হবে, এখন গিয়ে ঘুমাই, আজকে আরামসে থাকা যাবে। আশফিন আজ খুব খুশি কারণ তার প্রিয়তমা তার জন্য কিছু বানিয়েছে। ওই দিন কাজের লোক বলার কারণ হলো আফরিন একটা লেগিংস আর টি শার্ট পরা ছিল যা দৃষ্টিকটু লাগছিল, আর আশফিনের ফ্রেন্ড আফরিনের দিকে বাজেভাবে তাকিয়েছিল, তাই তোর আগে কাজের লোক বলছিল। আর আশফিন ওর ফ্রেন্ডকে খুব সুন্দরভাবে মেরব হসপিটাল অ্যাডমিট করে রেখে আসে। নায়িকা আফরিন, পুরো নাম নাহিয়ানা আফরিন। সে দেখতে খুবই সুন্দর, গোল গোল চোখ, কালো মণি, জোর ভুরু যুগল, গোলাপি ঠোঁট, বাদামি স্ট্রবেট সিল্কি চুল কোমর অবধি বিছানো, যেন পরি, অনেক সুন্দর দেখতে, 5'5" হাইট। সে মাস্টার্স কমপ্লিট করেছে, 22 বছরের তরুণী। নায়ক আশফিন, পুরো নাম আশফিন আসিফ। টপ বিজনেসম্যানদের মধ্যে একজন, খুবই বিখ্যাত সে তার কাজের জন্য। অনেক রাগী আর দেখতেও মাশাল্লাহ উচ্চতা 6। জিম করা, ফিট, 6 প্যাক এর বডি। শ্যামলা রঙের অধিকারী হয়েও হাজারো নারীর স্বপ্নের পুরুষে। বয়স 29। কাল সারাদিন খুব ভালোভাবেই কাটিয়েছে আফরিন, রাতে ঘুমও ভালো হয়েছে। সকালে ফজরের সালাত আদায় করে সে বেলকনিতে গেল, ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে, তাই তো বাহিরের প্রকৃতির আনন্দ নিতে লাগলো, চোখে বুঝে আর গাইতে লাগলো। যে জন প্রেমের ভাব জানে না। রুনা লায়লা। যে জন প্রেমের ভাব জানে না, তার সঙ্গে নাই লেনা দেনা। খাঁটি সোনা ছাড়িয়ে যে নেয় নকল সোনা, সে জন সোনা চেনে না। কুটা কাটায় মানিক পাইল রে, অথই পানিতে ফেলিয়া দিল রে। 7 রাজার ধন মানিক হারাইয়া, ও হায় রে। কুটা কাটায় মন যে মানে না, সে জন মানিক চেনে না। উল্লুকের থাকিতে রে নয়ন,
না দেখে সে রবির কিরণ। কি গপ দুঃখের কথা। ও আমি। সে জন ভাব জানে না। সে জন মানিক চেনে না। পিঁপড়া বোঝে চিনির দাম। ও বানিয়ে চিনে সোনা। মাটির প্রেমের মূল্য কে জানে। ও হায় রে। ধরায় আছে কয়জনা। সে জন মানিক চেনে না। যে জন প্রেমের ভাব জানে না, তার সঙ্গে নাই লেনা দেনা। খাঁটি সোনা ছাড়িয়ে যে নেয় নকল সোনা, সে জন সোনা চেনে না। আশফিন আর লাবিব বাড়ির ভিতরে প্রবেশ করার সময় গানের আওয়াজ পেয়ে থেমে যায়। উপরের দিকে তাকিয়ে দেখে আফরিন প্রকৃতি উপভোগ করছে আর গান গাইছে। আফরিনের গান লাবিব আর আশফিন মুগ্ধ হয়ে শুনছে। অনেক সুন্দর কণ্ঠ আফরিনের। লাবিব দোস্ত ভাবির কণ্ঠ তো মাশা আল্লাহ, এত ভালো গান গায়। তোর পছন্দ আছে রে, চল ভিতরে, আম টায়ার্ড। আশফিন আমার পছন্দগুলো সবসময়ই সুন্দর হয় রে, আর তাই তো তারও আমার পছন্দ করা সব জিনিস ছিনিয়ে নিতে সুবিধা হয়। কার কথা বলছে আশফিন? কে সে, কেনই বা তার জিনিস সব নিবে? লাবিব বাদ দে দোস্ত, আল্লাহ সহায় আছে, চল। আশফিন হ্যাঁ চল। আফরিন ভাবতেও পারিনি যে এতক্ষণ দুইজন যুবক কেমন মুগ্ধ হয়ে গান শুনছিল তার। সে বেলকনি থেকে বেরিয়ে রান্নাঘরে যায় রোজকার মতো কফি বানানোর জন্য, যা আফরিনের অভ্যাস। আশফিনকে ও তার সাথে এক যুবককে উপরের দিকে যেতে দেখল। সে তাদের দুজনকে খুব ক্লান্ত লাগছিল, তাই সে চা কফি বানিয়ে চা মামুনির রুমে দিয়ে আসলো। 2 মগে কফি ঢেলে সে সাথে বিস্কুট রাখল ট্রেতে, হাঁটা দিল আশফিনের রুমের দিকে। আশফিনের রুমের দরজা নক করল আফরিন। আশফিনকে। আফরিন ভাই, আমি আফরিন, আসব? আশফিন আপনি এখানে হঠাৎ? হ্যাঁ, ভিতরে আসতে পারেন। আফরিন রুমে ঢুকে গেলাম ভাইয়ার। আসলে ভাইয়া আপনাদের জন্য কফি। আশফিন অবাক, আজ নিজ থেকে আফরিন তার সাথে কথা বলল আর কফিও নিয়ে আসলো। লাবিব, থ্যাঙ্কস আপ্পি, আপনাকে ঠিক সময়েই নিয়ে আসছেন। কফিটা অনেক জরুরি ছিল আমাদের জন্য, থ্যাঙ্কস আলট। আশফিন কিছু না বলে কফি নিয়ে সোজা বেলকনিতে চলে গেল। আফরিন এবার হাঁটা ধরল নিজের রুমের দিকে। আফরিন কফি একটু খেলো, হঠাৎ তার অনেক বমি পেল। সে দৌড়ে চলে গেল ওয়াশরুমের দিকে। বমি করে ফ্রেশ হয়ে এসে বেডে বসল আফরিন। ভাবতে লাগলো লাস্ট 3 মাস ধরে তার পিরিয়ড মিস যাচ্ছে। এমন তো নয় যে সে আর ভাবতে পারল না, বসে পড়ল বিছানায়। মোবাইল নিয়ে কল দিল রামিমকে। রামিম, হ্যালো মাই কিউটি, আজ এত সকাল সকাল আমার কথা মনে পড়ল? আফরিন, কেন পড়বে না রামিম, আমাকে বিয়ে করবে তুমি? রামিম, সাডেন বিয়ে নিয়ে পড়লা তুমি? কিছুটা আশ্চর্য হয়ে। আফরিন, রামিম, আমার লাস্ট 2 মাস ধরে পিরিয়ড মিস যাচ্ছে। আজ সকালে বমি হয়েছে। আই থিঙ্ক দ্যাট আই এম প্রেগন্যান্ট। রামিম, হোয়াট দ্য হেল আফরিন? তুমি কিভাবে এসব? বসে পড়ল সোফায় আর উত্তেজিত হয়ে চিল্লিয়ে বলল। আফরিন, আমার সাথে এভাবে কেন কথা বলছো রামিম, আমাকে না তুমি ভালোবাসো? রামিম, এসব কথা পরে বলা যাবে, তাড়াতাড়ি রেডি হও, আমি এসে তোমাকে হসপিটালে নিয়ে যাব। আফরিন, কেন? রামিম, জানো না কেন? এবর্ষণ করানোর জন্য। এখন বেবি আমার লাগবে না, তাছাড়া বিয়ের আগে বেবি এদেশে চলে না। আফরিন, কি আমি কিছুতেই এবর্ষণ করাবো না রামিম। সমস্যা কোথায় রামিম? মামু আর মামির সাথে কথা বলিয়ে আমরা, তারা নিশ্চিত আমাদের মেনে নিবেন। রামিম, তুমি বুঝতে পারতেছ না, চুপচাপ রেডি হও। আফরান, না কিছুতেই না রামিম, আমরা তো একে অপরকে খুব ভালোবাসি, তাই না? তোমার কথায় তো আমরা সেদিন ইন্টিমেট হই, এখন তুমি এগুলা কেন বলছো?
রামিম সো ওয়াটারকে বলেছে আমি তোমাকে ভালোবাসি। এই রামিম ইকবালের পিছে কত মেয়ে ঘুরে জানো, আর আমি কিনা তোমার মতো মেয়েকে করব বিয়ে। হা, যা মন চায় তা করো, ডোন্ট কল মি এগেইন। বলেই কল কেটে দেয় রামিম। আফরিন কান্না করা শুরু করে আর ভাবে কি হচ্ছে তার সাথে এগুলা। রামিম এখন এমন কেন করছে? কি হবে তার এখন? রামিম এভাবে পাল্টে গেল কেন? ভাবতে লাগলো সেই পুরনো দিনের কথা। অতীত। 3 মাস আগে রামিম ইউএসএ যায় আফরিনদের বাসায়। তো যেহেতু রামিম সেখানে নতুন কিছু চিনে না, তাই রামিমকে ঘুরতে নিয়ে যাওয়ার দায়িত্ব পড়ে আফরিনের কাঁধে। আফরিন আর রামিম তারা অনেক জায়গায় ঘোরাঘুরি করত। এমন একদিন রামিম আফরিনকে প্রপোজ করে ফেলে আর আফরিন রামিমকে হ্যাঁ বলে দেয়। এভাবে তাদের দিন কাটে। রামিমের জন্মদিনের দিন রামিমের আফরিন একটি রিসোর্টে জন্মদিন সেলিব্রেট করে। রামিম জোর করে আফরিনকে ড্রিঙ্কস করায়। আফরিন নেশায় বুঁদ হয়ে থাকার ফলে রামিম তার কাজে সফল হয়। ভালোবাসার কথা বলে আফরিনকে নিজের করে নেয়। যখন আফরিনের জ্ঞান ফিরে সে নিজেকে রামিমের বুকে পায়, রাতের কথা মাথায় আসতেই সে কান্নায় ভেঙে পড়ে। সে রামিম তাকে অনেক কষ্টে বুঝিয়ে শুনিয়ে শান্ত করে সামলে নেয় সেদিন সব। তারপর আফরিন না দেশে আসে। মা বাবার মৃত্যুতে এত ঝামেলায় সে ভুলে যায় সব। বর্তমান। রামিম বসে আছে, অনেক ভয়ানক দেখাচ্ছে তাকে আজ। রামিম বলা শুরু করলো, আমি তো আফরিনকে কখনো ভালোই বাসি না। ও তো আমার একটা খেলার গুটি মাত্র, যাকে আমি ইউজ করে গেছি। তোর থেকে সব কেড়ে নিব আমি, আফরিন সব। রামিম আম্মু আম্মু, ও আম্মু কই তুমি? রামিমের আম্মু আমি বাবা। কি হইছে, এমন রাক্ষস কেন? রামিম আমি সিনথিয়াকে বিয়ে করার জন্য রাজি। আগামী 4 দিনের মধ্যে বিয়ের সব ব্যবস্থা করো তুমি। রামিমের আম্মু আলহামদুলিল্লাহ আব্বু, আমি অনেক খুশি হয়েছি, আমি সব ব্যবস্থা করছি বলে বেরিয়ে যায় ঘর থেকে রামিমের মা সালেহা বেগম। সালেহা বেগম আজ অনেক খুশি, কারণ তার বোনের মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছে রামিম। যাক, ভালোই হয়েছে, ওই অলক্ষীর ভূত মাথা থেকে নেমেছে আমার ছেলের। ওই বিদেশি মাইয়া আফরিন যতই আমার ননদের মেয়ে হোক, এক বিন্দুও দেখতে ইচ্ছা হয় না আমার ওরে। সালেহা বেগম হ্যালো আফা। রামিম সিনথিয়াকে বিয়ে করতে রাজি হয়ে গেছে আর বলছে 4 দিনের মধ্যে সব ব্যবস্থা করতে। শোনো, তাড়াতাড়ি সব করে ফেল তুমি। রিনা বেগম তাই বাকি শালু, আচ্ছা আমি সব করছি। সিনথিয়া এর বাবা কই তুমি? শুনে যাও, রামিক বিয়ের জন্য রাজি হয়ে গেছে, আমাদের সিনথিয়াকে সব ব্যবস্থা করতে হবে, তো আসো। সিনথিয়া মায়ের কথায় খুব খুশি হয়ে যায়। কিশোরী মন যে তার রামিমকে সেই কবে দিয়ে ফেলছে সে। 18 বছরের কিশোরী আবেগ দিয়ে ভালোবাসে সে রামিমকে। ছোট বলে রামিম কখনোই সিনথিয়ার অনুভূতিগুলো পাত্তা দিত না, এতে অনেক কষ্ট পেত সিনথিয়ার ছোট মন। আজ সে খুব খুশি পেতে চলেছে তার ভালোবাসা। আজব দুনিয়ায় কেউ ভালোবেসে না বলতে পেরে কষ্ট পাচ্ছে, তো কেউ আবার পেয়েও হারালো। আর কেউ নতুন স্বপ্ন বুনছে তার ভালোবাসাকে নিয়ে। দেখতে দেখতে কেটে গেল 2 দিন। আজ রামিম আর সিনথিয়ার গায়ে হলুদ। 2 দিন ধরে আফরিন তার প্রিয়তমায়ের দেখা পাচ্ছে না। আফরিন নিজেকে ঘরবন্দি করে রেখেছে। সালেহার গলার আওয়াজ শুনে কোনো রকম গায়ে ওড়না জড়িয়ে নিচে নেমে এলো আফরিন। নিচে এসে দেখল রামিম আর সালেহা বেগম এসেছেন তার বাসায়। রামিম আফরিনের দিকে তাকিয়ে চমকে গেল। আফরিন এই 2 দিনে নিজের কি হাল বানিয়েছে, মুখটা কেমন শুকনো শুকনো লাগছে তার। রামিমের তো খুশি হওয়ার কথা, কারণ সে তো আফরিনের এই অবস্থা বানিয়ে আফরিনকে কষ্ট দিতে চেয়েছিল। তবে আজ তার বুকে কেন চিনচিন ব্যথা হচ্ছে। সব অনুভূতিগুলোকে মনের কোণে আটকে দিল। হাসি মুখে আফরিনের কার্ড এগিয়ে দিল। রামিম আসলে আমার কাল বিয়ে, আজ গায়ে হলুদ। এত তাড়াতাড়ি সব হলো যে কাউকে জানাতে পারি নাই আমি। সবার আগে তোকে দিলাম আশফিন। ফুপি, তোমরা সবাই আজ বিকেল চলে এসো আমাদের বাসায়।
আশফিন, আর ইউ সিরিয়াস মেন তোর বিয়ে আর এখন বলছিস আমাকে? অবাক হয়ে, কারণ আশফিন আশা করে নাই এত সহজে সরে যাবে তার জীবন থেকে। আফরিন স্তব্ধ হয়ে গেল। রামিমের কথা শুনে তার পুরো পৃথিবী ঘুরতে লাগলো, চোখ বুজে আসলো, তার পড়ে গেল সে নিচে। আফরিন নিচে পড়ে যাওয়ায় আওয়াজ হয়। সবাই সেই আওয়াজ শুনে আফরিনের দিকে তাকালে দেখে আফরিন নিচে পড়ে আছে। সবাই অবাক হয়ে যায়। আশফিন দৌড়ে গিয়ে আফরিনকে কোলে তুলে নিল আর সোফায় শুইয়ে দিল। আশফিনের এই কাজে মামুনি বা রামিম অবাক হয় নাই, শুধু অবাক হয়েছে শুধু সালেহা বেগম। রামিম মনে মনে ভাবছে আফরিনের এই অবস্থায় আশফিন কতটা ডেসপারেট তা দেখে রামিম শান্তি পাচ্ছ। এটাই তো সে চেয়েছিল। আশফিন, এই আফরিন, তাকাও, কি হয়েছে? ওঠো আম্মু, পানি আনো। মামুনি, হ্যাঁ দাঁড়া। আশফিনের কথায় মামুনি পানি এনে আফরিনের চোখে ছিটালেন। সা আশফিন, এই ওঠো না, কি হইছে তোমার? সালেহা বেগম, আমি আগেই বলেছিলাম এই অশুভ মেয়েটা থাকলে ভালো হবে না। দেখো তো আমার ছেলের বিয়ের কথা শুনতে না শুনতেই জ্ঞান হারালো। কি অলক্ষী রে বাবা! আশফিন, মামিমা চুপ করেন, না হলে ভুলে যাব আপনি আমার বড় বড়, আর আমার সামনে দাঁড়িয়ে যদি আফরিনের বিরুদ্ধে আর একটা কথা বলেন অনেক খারাপ হয়ে যাবে বলে দিলাম। রামিম, আশফিন, কাম ডাউন ইয়ার। মায়ের কথা কানে নিস না, মায়ের পক্ষ থেকে আমি সরি বলছি। তোর যে কি অবস্থা করব আশফিন, জাস্ট ওয়েট। আমার আম্মুর সাথে এই ব্যবহারের শোধ আমি তুলব। এসব কথার মাঝে আফরিনের জ্ঞান ফিরে এসেছে, সে উঠে বসেছে, আর চারপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করছে যে কি হচ্ছে তার সাথে। মামুনি, 2 দিন ধরে তুই খাচ্ছিস না আফরু, ভাবিস না আমি জানি না? না খেয়ে থাকার কারণে আজ তুই জ্ঞান হারিয়ে পড়ে গেলি। আমাদের কি কষ্ট লাগে না? আফরিন, সরি মামুনি, আমি ইচ্ছে করে করিনি তো, আর ভালো লাগে না খেতে তাই খাই নাই। আশফিন, কি বলছো আম্মু, উনি খায় নাই? আফরিন, আমাদের বাসায় মনে হয় খাবারের কম পড়ে নাই তাই আপনি না খেয়ে থাকেন। আফরিন, বাদ দেন ভাইয়া। বাই দা ওয়ে রামিম ভাইয়া, কংগ্রেস ফর ইউর ওয়েডিং এন্ড নিউ লাইফ। চোখে পানি চিক চিক করছে কিন্তু মুখে হাসি নিয়ে কথাটি বলল আফরিন। রামিম, থ্যাঙ্কস আ লট, বিকেলে আশফিনদের সাথে চলে এসো আমার বাসায়, ওকে? আফরিন, জি অবশ্যই যাব। রামিমরা চলে গেল তাদের বাসায়। আফরিনকে তার মামুনি খাইয়ে দিচ্ছে। আফরিন মনে মনে ভাবছে একটা মানুষ এইরকম কিভাবে হয়। রামিমের চোখে মুখে আনন্দ ছিল, তাহলে কি বিয়ের জন্য এত খুশি সে? আচ্ছা আফরিন, বা এই অনাগত সন্তানের কথা কি ভাবছে না রামিম? রামিম যদি ভুলতে পারে সে কেন নয়? আমি একজন ইন্ডিপেন্ডেন্ট মেয়ে, আমি নিজে একাই নিজের সন্তানের দায়িত্ব নিতে পারবো। রামিমের বিয়ে শেষ হলেই আমি ইউএসএ ফিরে যাব। একাই বাঁচতে পারবো, নিজের বাচ্চা নিয়ে এমন বেইমানের ছায়াও পড়তে দিব না। তখন ওখান দিয়ে আশফিন যাচ্ছিল, তাই আশফিনকে দেখে আফরিন ডাক দিল। আশফিন, হ্যাঁ কিছু বলবেন? আফরিন, ভাইয়া আমি তো আপনার ছোট, তাহলে আপনি আমাকে আপনি ডাকেন কেন? আশফিন, সেটা জানার সময় এখনো আসে নাই। কি বলবে তাড়াতাড়ি বলো। আফরিন, আমাকে শপিং মলে নিয়ে যেতে পারবেন? ড্যান পার্লার, আসলে আমি একবারে রেডি হয়ে যেতে চাচ্ছিলাম রামিমের গায়ে হলুদে, আমিও দেখিয়ে দিব আমি দুর্বল না। আশফিন, আচ্ছা চলেন। আম্মু তুমি চলে যেও ড্রাইভারের সাথে, আমি ওনাকে নিয়ে যাব। মামুনি, আচ্ছা বাবা, বের হ তোরা। আফরিন আর আশফিন শপিং মলে গেল। আফরিন নিজের জন্য গাঢ় হলুদ রঙের লেহেঙ্গা নিল আর প্রয়োজনীয় সব জিনিসগুলো রামি কিনে দিল, যেমন ম্যাচিং চুড়ি আর ফুলের গহনা যা সচরাচর পাওয়া যায় গায়ে হলুদের জন্য। এরপর আফরিনকে পার্লারে দিয়ে চলে যায় নিজের জন্য শপিং করতে। আশফিন আজ হলুদ পাঞ্জাবি পরেছে, সাথে সাদা জিন্স, চুলগুলো স্পাইক করা, চোখে সানগ্লাস, অনেক সুন্দর লাগছে তাকে। শপিং মলের মেয়েরা তার দিকে হাঁ করে তাকিয়ে আছে, তাতে বরং মনে হচ্ছে আশফিনের কিচ্ছু যায় আসে না। সে তো সেই কবেই মরেছে তার প্রিয়তমার প্রেমে।
পার্লার থেকে বেরিয়ে দুহাত দিয়ে লেহেঙ্গা উঁচু করে তাকিয়ে আশফিনকে খুঁজছে। আফরিন চোখে বাঁকা করে যেই বাম দিকে তাকিয়েছে তখন আশফিনও সেদিকে তাকায়। আশফিন তার প্রিয়তমাকে এভাবে দেখে নিজের অজান্তেই বেরিয়ে গেছে মুখ থেকে, নেশা লাগিল রে, নেশা লাগিল রে, বাঁকা দুনয়নে নেশা লাগিল রে। আফরিনকে দেখে আশফিন থমকে গেছে, কারণ আজ সত্যিই আফরিন অসাধারণ লাগছে দেখতে। পার্লারের মেয়েরা নিখুঁতভাবে সাজিয়েছে আফরিনকে। মনে হচ্ছে আজ যেন আফরিনেরই হলুদ। যে কেউ আজ আফরিনকে দেখলে নজর সরাতে পারবে না। পার্লারে কি কি দিয়ে সাজায় তার নামগুলাই জানি না, তাই বলতে পারলাম না। আশফিন, আপনি এত আটা ময়দা মাখছেন, আফরিন আপনাকে তো চিনেই যাচ্ছে না। মজা করে বলল আশফিন। আফরিন কি বললেন আটা ময়দা? এটা আরে ভাইয়া, এটাকে আটা ময়দা না মেকআপ বলে, রেগে বলল আফরিন। আশফিন, দেখেন আসছি, দুপুরে আপনার চক্করে এখন রাত 8টা বেজে গেছে, কতক্ষণ ধরে আছি বলেন? চলেন তো, লেট হয়ে যাচ্ছে। আফরিন, তাই তো, সরি, আমার জন্য আপনাকে অনেক কষ্ট করতে হলো, চলেন। ওখান থেকে বেরিয়ে আফরিন আর আশফিন সোজা কমিউনিটি সেন্টারের দিকে গেল, কারণ আজ রামিম আর সিনথিয়ার গায়ে হলুদ একসাথে হবে। শুনেছি রামিম একটা বাচ্চা মেয়েকে বিয়ে করছে। এইটুকু মেয়েকে না জানি কি কষ্ট দেয় আল্লাহ জানে, আমার উচিত মেয়েটিকে সাবধান করে দেওয়া। ওখানে পৌঁছে আফরিন আর আশফিন ভিতরে প্রবেশ করতে নিলে লেহেঙ্গাতে পা আটকিয়ে আফরিন পড়ে যেতে নেয়, আর তখন ইয়াসফিজ আফরিনকে আগলে নেয়। আর তা দূর থেকে রামিম দেখে আর রাগে লাল হয়। আফরিন সামনের দিকে তাকিয়ে হাসি মুখে এগিয়ে যায়, সিনথিয়ার দিকে তাকিয়ে ভাবে কি নিষ্পাপ একটি মেয়ে, আল্লাহ যেন ওর সাথে খারাপ কিছু না হতে দেয়। আফরিন, আশফিন ভাইয়া আসুন, আমি আর আপনি একসাথে তাদের হলুদ লাগাই। আফরিনের কথায় আশফিন অনেক অবাক হচ্ছে। আশফিন, হ্যাঁ চলুন। আফরিন আর আশফিন একসাথে হলুদ লাগায়। রামিম তো সেই এক ধ্যানে তাকিয়ে আছে আফরিনের দিকে, কি অপরূপ সুন্দর লাগছে আফরিনকে। রামিমের নজর অনুসরণ করে আফরিনের দিকে তাকায় কিশোরী, আর সে হলো সিনথিয়া। খুব খারাপ লাগে রামিক তার দিকে না তাকিয়ে অন্য কাউকে দেখছে এত মুগ্ধ হয়ে। সে তো কম সুন্দরী নয়, তাকেও আজ অনেক সুন্দর লাগছে, কই তাকে তো এভাবে একবারও দেখল না রামিম। অন্যদিকে আশফিজ ভাবছে মেয়েটার কি হলো, কেন এত স্বাভাবিক আছে আফরি। আশফিজ সবসময় আফরিনের খোঁজ রাখত, আফরিজের খেয়াল রাখার জন্য সে আফরিনের পিছে লোক রেখেছিল, যে আফরিনের সবরকম বিপদে যেন আফরিন যে বাঁচায় আর আফরিনের খেয়াল রাখে। আর সেই মাধ্যমে এই খবর পায় আশফিন যে আফরিন আর রামিম রিলেশনে জড়িয়েছিল, আর ওই হোটেলের ঘটনাও জানে। সেই থেকে আশফিন মেয়েটাকে না চাইতে ঘৃণা করে ফেলে, আর সেই জন্য এমন বিহেভ করে আপনি ডাকে। ওই দিন কাজের লোকের পরিচয় দেয়। আফরিন অনুভব করে কে যেন তাকে টেনে কোথাও নিয়ে যাচ্ছে, আর ওই দিকে তাকিয়ে দেখে সে আর কেউ না, রামিম তাকে এনে একটা রুমে দাঁড় করায়। রামিম, কি ভেবেছিস তুই এভাবে সেজেগুজে? আসলে আমি তোর প্রেমে হাবুডুবু খেয়ে এই বিয়ে ভেঙে দিব না। আশফিনের সাথে এমন চিপকে থাকলে আমি জলবসন্তকে আমার ইউজ করা হয়ে গেছে, সো আর ইন্টারেস্ট নাই তোর উপর আমার। খুব রেগে কথাগুলো বলল রামিম। আফরিন, ছি, তোমার চিন্তা ভাবনা এত নিচু, এত খারাপ তুমি। দরজার আড়াল থেকে কেউ তাদের কথা শুনছে আর নিজে চোখের পানি ফেলছে। সেখানে আর কেউ নয়, সিনথিয়া দাঁড়িয়েছিল, আর রামিমের আসল চেহারা দেখে সে স্তব্ধ হয়ে গেল। আফরিন, চলে যাও আমার সামনে থেকে, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না, বলে দিলাম। রামিম, আমাকে চিনো তুমি, জানে মেরে ফেলতেও তোমাকে দুবার ভাববো না। আমি কেন জানো? কারণ তুমি আমার খেলার একটা গুটি মাত্র, কাউকে তিলে তিলে কষ্ট দিতে চাই যা তোমাকে দিয়ে। জানো জানো কেন তোমাকে সে ভালোবাসে, বুঝছো? হাফ বুঝবা কেমনে গাধি একটা তুমি। একজন ছেলে আছে যে তোমাকে অনেক আগে থেকে ভালোবাসে, বুঝছো? তুমি তখন মেবি 17 এর ছিলে তখন থেকে, আর যখন আমি এটা জানতে পারি আস্তে আস্তে তার আর তোমার ব্যাপারে খবর লাগাতে থাকি। এইভাবে কেটে যায় 5 বছর। এই 5 বছর যে বেনামি চিঠি আর গিফট পেয়েছিলে সে আমি ছিলাম না, সে অন্য কেউ ছিল। আর আমি যখন তোমাকে বলি ওইটা আমি ছিলাম, খুব সহজে আমাকে বিশ্বাস করে নিলা। ভিলেনের মতো হেসে আফরিন বাকরুদ্ধ হয়ে শুনে যাচ্ছে সব। তার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে এইসব শুনে।
কারণ 5 বছর যে এক নাম না জানা লোককে সে ভালোবেসেছে, তার মনের কোণে জায়গা দিয়েছিল। আফরিন খুব ভালোবাসছিল সেই অজানা মানবকে, আর যখন রামিম ওকে বলে যে এসব রামিম করেছে, আফরিন তখন বিশ্বাস করে নেয়। কারণ পরিস্থিতি রামিমের পক্ষে ছিল, এমন নয় রামিম সব প্ল্যান করে সব করেছে তাই। রামিম থেমে আবার বলা শুরু করলো, তোকে একটা সিক্রেট বলি, শোন, সেই লোক আর কেউ না, আশফিন, বুঝছস? সে আশফিন। এই আশফিনকে আমি ছোট থেকে দেখতে পারি না। আমার বাসায় আমার থেকে বেশি আশফিনের প্রশংসা করত। আমাকে বলা হতো, আশফিন থেকেও শেখো, তোমার 1 বছরের ছোট হয়েও আদব কায়দা তোমার থেকে ভালো। যেমন পড়ালেখা, সে সব দিক থেকে পারফেক্ট। এসব শুনতে শুনতে আমি অতিষ্ঠ হয়ে যাই, আর তখন থেকে আজ অবধি আমি আশফিনের প্রতিটি ভালো লাগার ভালোবাসার জিনিস কেড়ে নেই। জানো, আশফিন এখন তোমাকে ভালোবাসে না, ঘৃণা করে। আর সে ততটাই কষ্ট পাচ্ছে যতটা তোকে ঘৃণা করছে। আর সামনে তুই আমাকে দেখে কষ্ট পাবি, আর তোকে দেখে আশফিন। হা 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 হা। আফরিন আর এসব নিতে পারল না, ঠাস করে একটা চড় লাগিয়ে দিল রামিমের গালে। আর নিচে বসে পড়ল। রামিম ওই অবস্থায় আফরিনকে রেখে চলে গেল। রামিমকে আসতে দেখে সিনথিয়া দরজার সাইডে লুকিয়ে পড়ে, আর রামিম যেতেই সিনথিয়া আপু, উঠেন। আফরিনকে উঠাতে উঠাতে বলে, আফরিন তুমি? সিনথিয়াকে দেখে অবাক হয়ে, সিনথিয়া, হ্যাঁ আপু আমি, বসেন আপনি। আফরিনকে বিছানায় বসিয়ে, আফরিন তুমি এখানে কেন? তোমার না হলুদ, সেখানে যাও। সিনথিয়া, এসব বলে লাভ নাই আপু, আমি আজ সব সত্যি জেনে গেছি। তুমি কি এখনো রামিম ভাইয়াকে ভালোবাসো? বিয়ে করতে চাও এখনো? আফরিন, আমি তো তাকে ভালোবাসি নাই, আমি এতটাই বোকা, ভালোবাসার মানুষকে চিনতে পারি নাই। আর এর সুযোগ নিল এই শয়তান, আর এত কিছু জানার পর তো প্রশ্নই আসে নাই বিয়ে করার। আর তোমাকে আমার আরো কিছু বলার আছে সিনথিয়া, আমি 2 মাসের অন্তঃসত্ত্বা, আমার পেটে রামিমের সন্তান। রামিম চায় আমি আমার বেবিকে নষ্ট করে ফেলি, কিন্তু সিনথিয়া কোন মাই কি পারে তার বাচ্চাকে হত্যা করতে? সিনথিয়া, কি বলছো আপু তুমি এসব? এত নোংরা রামিম ভাই, আর তাকে কিনা আমি এত ভালোবাসি? আর বাচ্চা নষ্ট এর মতো পাপ কাজ করো বা আপু? আমার কিছু প্ল্যান আছে রামিমকে শাস্তি দেওয়ার। আফরিন আর সিনথিয়া অনেকক্ষণ কথা বলে বেরিয়ে আসে, আর সিনথিয়া স্টেজে গিয়ে রামিমের পাশে বসে, আর আফরিন হলো থেকে বেরিয়ে যায়। আফরিনকে একা বের হয়ে যেতে দেখে তার পিছনে চলে যায়। রামিম, কোথায় ছিলিস তুই সিনথিয়া? না বলে এভাবে গায়েব হয়ে গেলি, চিন্তা হয়। অন্য সময় হলে হয়তো সিনথিয়া গলে যেত, লজ্জা পেত আর খুশি হতো, কিন্তু আজ তো সে রামিমের আসল চেহারা দেখতে, এত সুন্দর চেহারার পিছে লুকাইতো এক বিচ্ছিরি নোংরা লোক। এত অন্যায় করার পরও সে সাবলীলভাবে আছে ভাবতেই গা ঘিন ঘিন করে সিনথিয়ার, তবুও নিজেকে সামলে বলে ওয়াশরুমে গিয়েছিল। অন্যদিকে সিনথিয়া ওখান থেকে বের হয়ে যায় এক ফার্মেসিতে, সেখান থেকে প্রেগন্যান্সি টেস্টের জন্য কিট নিয়ে বের হয়ে আসে। আফরিনকে ফার্মেসি থেকে বের হতে দেখে আশফিন ভাবে কি হলো মেয়েটারও ফার্মেসি কেন গেল। আফরিন সেখান থেকে সোজা বাড়ি গিয়ে ড্রেস চেঞ্জ করে কিট নিয়ে যায় টেস্ট করতে। ওয়াশরুম থেকে বের হয়ে বিছানায় বসে আছে সে কিট হাতে নিয়ে। তার ভাবনা যে পুরোপুরি ঠিক, লাল দাগ দুটো স্পষ্ট বোঝা যাচ্ছে। কিটটা টেবিলের ড্রয়ারের মধ্যে রেখে ঘুমিয়ে পড়ে আফরিন। এদিকে আশফিন ঘুমাতে পারছে না, তার প্রিয়তমায়ের চিন্তায় কি হয়েছে তার প্রিয়তমার। তাকে যেভাবেই হোক জানতে হবে। রামিম তো আজ অনেক খুশি, সবকিছু যে তার মন মতো হচ্ছে যেমনটা সে ভেবেছিল। সিনথিয়া একা একাই কাঁদছে, কারণ তার মনের কোণে জায়গা দেওয়া লোক যে এত খারাপ তা তো সে জানতো না। এমন মানুষকে ভালোবেসেছে সে, ভালোবাসার মানেটাই জানে না। 4জন মানুষ ব্যস্ত তাদের দুঃখ কষ্ট হাসি আনন্দ নিয়ে। কেউ তো জানেই না তাদের জীবনে আগামী দিনে কি ঘটবে। আল্লাহ সবসময় ছাড় দেন, কিন্তু কাউকে ছেড়ে দেন না। সব খারাপের শেষে ভালো থাকে, আল্লাহ সব পাপীর জন্য নির্দিষ্ট শাস্তি ভেবে রেখেছেন। রাত 1:40 আশফিন লুকিয়ে আফরিনের রুমে ঢুকে কি যেন খুঁজে, কিন্তু পাচ্ছে না। অনেক খোঁজাখুঁজি এর অক্লান্ত হয়ে আফরিনের পাশে বসলো, আর ড্রয়ার খুলতেই কিট পেল।
আশফিন ওটা দেখে রাগে চোখ লাল হয়ে গেল, ঘাড়ের রগগুলো টানটাম হয়ে গেল। আশফিন, আমি ছাড়বো না তোকে রামিম, কিছুতেই না। আমাকে কিছু বললে, আমার সাথে কিছু করলে হয়তো ছেড়ে দিতাম, কিন্তু তুই আমার উপর অযথাই রেগে আমার প্রিয়তমাকে কষ্ট দিছস, তার এই অবস্থা করছস, এর মূল্য তোর থেকে আমি গুনে গুনে নিব। আর প্রিয়তমা, তুমিও কম অপরাধী নও, তুমি আমার ভালোবাসা, আমার আবেগ, আমার অনুভূতিগুলো বুঝতে পারলে না। আমার মনের কোণে তোমার নাম দেখলে না। রামিমকে কেন ভালোবাসলে, কথা ভুল করেছিলাম আমি, বলো না। সবার হিসাব হবে একে একে, সবার হিসাব আমি নিব, কাউকে ছাড়বো না। কিন্তু তোনার মধ্যে ভেতর বেড়ে ওঠা, ওটা তো রামিমের অংশ, তাহলে ওকে কি করব আমি? এক না হওয়া বাচ্চার প্রাণ তো আমি নিতে পারবো না। বাঁচিয়ে রাখবো আমি ওই বাচ্চাকে, আর তোমাকেও। আফরিন কাল থেকে দেখবে আমার অন্যরূপ। সবাই দেখবে আশফিন আশিক আসলে কে। এই বলে আফরিনের রুম থেকে বেরিয়ে গেল আশফিন। সকালে আফরিন ঘুম থেকে উঠে নিচে নেমে অবাক হতে তাকিয়ে আছে সবার দিকে। হচ্ছেটা কি এখানে? আজ শিকদার বাড়ি সেজে উঠেছে, নানা রঙের সাজে, এত সুন্দর করে সাজানো, আর মামুনির সব কাজে এত তাড়াহুড়ো দেখে আফরিন অবাক হয়ে গেছে। আফরিন, আজ কি কিছু আছে মামুনি? এত সুন্দর করে সাজানো হচ্ছে সব, আজ না রামিম ভাইয়ার বিয়ে, সেখানে যাবা না? মামুনি, হ্যাঁ, একটি বিশেষ অনুষ্ঠান আছে, যা সময় হলে জানতে পারবি। আর হ্যাঁ, রামিমের বিয়েতে আমরা আজ যাব না, বুঝছস? তোর বেস্ট ফ্রেন্ড লিয়া তোকে ফোনে না পেয়ে আমাদের ল্যান্ডলাইনে কল দিয়েছিল, আর বলল সে বাংলাদেশে আসছে, তাই আশফিন আর লাবিব আনতে গেছে। নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে বসো, নাস্তা পাঠাচ্ছি আমি। মামুনি এটা বলে চলে গেলেন। আফরিন ভাবছে কি হচ্ছে এসব, কি আজ যা তাকে এখন বলা যাবে না, কার বিয়ে না শ্রাদ্ধ আল্লাহ জানে, বললি না আমেক দূর। একা একা বিড়বিড় করতে করতে উপরে উঠে গেল আফরিন। আর আফরিনের যাওয়ার দিকে তাকিয়ে হেসে উঠল মামনি। পাগল মেয়েটা। আফরিন ফ্রেশ হয়ে খাবার খেয়ে ভাবছে কি হচ্ছে আজ তো রামিমের বিয়ে, ওইদিকে সিনথিয়া কি একা একা পারবে সবকিছু সামলাতে? সিনথিয়া এর কথা ভাবলেই খারাপ লাগা শুরু হয়। আফরিনের এত ছোট একটি মেয়ে কতই না ভালোবাসে সে রামিমকে, অথচ রামিম ভাবতেও পারছে না। আফরিন নিজেকে দোষ দিচ্ছে, এত গাধা বলদ কেমনে হয় সে, যে নিজের ভালোবাসা চিনে না। তার উপর রামিমের সাথে রাত কাটানো, নিজেকে ধিক্কার জানাচ্ছে। হাতে ছুরি নিয়ে বলছে, আত্মহত্যা যদি পাপ না হতো, আর আমার পেটে বাবু না থাকতো, নিজেকে শেষ করে ফেলতাম। আশফিন এই পুরো ঘটনা গাড়িতে বসে নিজের মোবাইলে দেখছে, রাগে হাত মুষ্টিবদ্ধ করে ফেলছে। মন চাচ্ছে এখনই যাইয়া পিটাইতে পারলে শান্তি লাগতো। এয়ারপোর্টে পৌঁছে লাবিব আর আশফিন লিয়ার অপেক্ষা করতে লাগলো। আশফিন লিয়াকে চিনে, কিন্তু লিয়া আশফিনকে চিনে না। আশফিনের লোক আফরিনের সব ফ্রেন্ডসদের ইনফরমেশন আশফিনকে আগেই দিয়েছিল। লাবিব ফোনে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিল, আর হঠাৎ কারো সাথে ধাক্কা খাওয়ায় লাবিবের ফোন নিচে পড়ে ফেটে যায়। লাবিব, হেই, আর ইউ ব্লাইন্ড? দেখে হাঁটতে পারেন না? হ্যাঁ, আপনার জন্য আমার ফোন পড়ে গেছে। ফোন তুলতে তুলতে অপর পাশের ব্যক্তি আসলে কানা, আমি না আপনি, কারণ ফোনে কথা বলতে বলতে হয়তো এটা খেয়াল করেননি যে আপনি নিজ থেকে আমার সামনে এসে পৌঁছেন, আর সাডেন এভাবে সামনে আসায় আমি সামলাতে পারি না, এর ধাক্কাটা আমার গায়ে লেগে যায় ব্রো, একটি মেয়ে বলে উঠল। লাবিব মেয়েটির দিকে তাকিয়ে হা হয়ে আছে, কারণ মেয়েটি আর কেউ নয়, তার হবু স্ত্রী লাবণ্য। লাবিব, লাবণ্য তুমি এখানে কি করছো? লাবণ্য কিছু বলার আগে আশফিন এদিকে আসে আর বলে, আরে লিয়া, এই আশফিন আফরিনের কাজিন। লাবণ্য আর লিয়া আলাদা কেউ নয়, একজনই। লাবিব জানত না লাবণ্য এর নাম লিয়া। লিয়া, হেই ভাইউ, আম লাবণ্য, মেজাবিন লিয়া। মিস্টার ইউএসএ থাকি, ভাবতে পারেন নাই তাই তো? কই, আপনার বাবার ছোটবেলার বন্ধু এর মেয়ে আপনি ধরেই নিয়েছিলেন, সে মেবি দেশি বোকা টাইপ হবে, তাই নামি লাবিব শিকদার। লাবিব, তেমন কিছুই না আশফিন, চল যাওয়া যাক, এখান থেকে দেরি হয়ে যাচ্ছে। আশফিন, হ্যাঁ চল, আসো লিয়া আমাদের সাথে। এবার এদের কাহিনী বলা যাক। লিয়ারের বাবা আর লাবিবের বাবা ছোটবেলা থেকে অনেক ভালো বন্ধু। লাবিবের বাবা লিয়ার একটা ছবি নিয়ে লাবিবকে দেয়, আর বলে তার বন্ধুর মেয়ের সাথে লাবিবের বিয়ে ঠিক করেছে। ছবিটাতে লিয়ার গ্রামীণ সাজ ছিল, যা লিয়া শখ করে তুলেছিল।
তা দেখে লাবিব ভেবে নেয় একটি গাইয়া মেয়ের সাথে তার বিয়ে ঠিক করে। লাবিব তখন তার বাবাকে বলে লিয়াকে কল দিতে, লিয়াকে তখন লাবিবের বাবা কল দেয় আর লাবিব নাম্বার না দেখেই কথা বলা শুরু করে আর যা না তাই বলে অপমান করে গ্রামের মেয়ে ভেবে, এতে লিয়া অনেক কষ্ট পায়। এই হলো এদের কাহিনী। রাস্তায় যেতে যেতে আশফিন লিয়াকে কি সব জানি বোঝাচ্ছে। আশফিন, বুঝতে পারছো লিয়া? লিয়া, ইয়া ব্রো, জাস্ট ওয়েট এন্ড সি হোয়াট এম আই ডুইং। আশফিন, দ্যাটস গ্রেট লিয়া। अब आएगा असली मजा, आगे आगे देखो होता है क्या। आ बिग सरप्राइज वेट फॉर यू आफरीन, জাস্ট ওয়েট। আজ লিয়া এসে আফরিনের সাথে অনেক মজা করছে আর নানা অজুহাতে আফরিনকে মেহেদি লাগিয়ে দিচ্ছে আর মাঝখানে লুকিয়ে কার জানি নাম লিখল। সন্ধ্যা হতেই আফরিনকে লিয়া সাজানো শুরু করলো এই বলে যে তারা রামিমের বিয়েতে যাবে। অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে সাজিয়ে গুজিয়ে রুম থেকে বেরিয়ে গেল লিয়া। অন্যদিকে রামিম আর সিনথিয়ার বিয়ে অনেক সুন্দরভাবে সম্পূর্ণ হয়। রামিমের মা অনেক যত্ন করে বরণ করে তুলে তার ছেলের বউকে। সিনথিয়া আর রামিমের বিয়ের সব নিয়মকানুন সুন্দর করে সেরে ফেলছেন। সিনথিয়াকে রামিমের মা নিয়ে গেছেন নিজের ঘরে খাবার খাওয়াতে। মহিলা অনেক খুশি আজ। আফরিনকে নিচে নিয়ে আসলো লিয়া। সবাই বলে উঠল যে ওই যে বউ এসে গেছে। বউ ডাকটি শোনা মাত্র আফরিন চমকে উঠল। বউ কাকে বলছে? কিসের বউ? আশফিন, লেডিস এন্ড জেন্টেলম্যান, আজ আমার মানে আশফিন আশিক শিকদারের সাথে নাহিয়ানা আফরিনের বিয়ে আজ। আফরিন এসব শুনে কি বলবে ভেবে পাচ্ছে না, আজ তার সাথে আশফিনের বিয়ে। এ কি করে হতে পারে? সে অন্য কারো সন্তানের মা হতে যাচ্ছে। তার কোনো অধিকার নাই আশফিনের জীবন নষ্ট করার। আফরিন, আশফিন ভাইয়া, তোমার সাথে আমার কিছু কথা আছে, এদিক আসবে। আশফিন, কি বলবি বল। আফরিনের সামনে এসে আস্তে করে বলল। আফরিন, আমি এ বিয়ে করতে পারবো না ভাইয়া। আশফিন, আমি তোর মতামত কি চেয়েছি? শুধু ওইটুকু করবি যা আমি বলবো তোকে করতে। আফরিন, তুই বাধ্য হয়তো আমার কথা শুনবি, নয়তো লিয়া তার প্রাণ হারাবে। এটা লিয়ার সাথে মিলে আগেই প্ল্যান করেছিল আশফিন। আফরিন, না, এটা কিছুতেই তুমি করতে পারো না ভাইয়া। আশফিন, আমি কি পারি আর না পারি তা তোর ভাবনার বাহিরে। আফরিন, আচ্ছা আমি রাজি, যা বলবা তাই করব, লিয়ার কোনো ক্ষতি করবে না প্লিজ। আশফিন, দ্যাটস লাইক আ গুড লেডি মাই লাভ। আশফিন কোনোভাবেই আফরিনকে হারাতে পারবে না, তাই রামিম কিছু করার আগেই রামিমের বিয়ের সুযোগ নিয়ে রামিম এসব করে। কাল রাতেই আশফিন ওর মা বিয়ের কথা বলে বাচ্চার কথা চেপে যায় সে ইচ্ছে করেই। আর সকালে লিয়ার সাথে প্ল্যানিং করে কিভাবে কি করবে এসব। আর এখন বিয়ে না করলে হয়তো আফরিনকে সে হারিয়ে ফেলবে। আশফিন তার প্রিয়তমায়ের জন্য সব করতে পারে। আফরিন রাজি হওয়ায় কাজী সাহেব ওদের বিয়ে সেরে ফেলেন। অন্যদিকে রামিম লোকের মাধ্যমে জানতে পারে যে আশফিন আফরিনকে বিয়ে করেছে। রাগে রামিম ফোন আছাড় মেরে ভেঙে ফেলে আর সোজা চলে যায় নিজের আড্ডার জায়গায়। এদিকে সিনথিয়া রামিমের অপেক্ষা করতে করতে ঘুমিয়ে যায়। রাতে একাকে যেন ছাদে হাঁটাহাঁটি করছিল আর তার পায়ের আওয়াজ শোনা মাত্র লাবিব ছাদে যায় চেক করতে যে এত রাতে কে আসছে ছাদে। ছাদে গিয়ে লিয়াকে এক কোণে দাঁড়িয়ে থাকতে দেখে তার দিকে এগিয়ে যায় লাবিব। লিয়া, আপনি এখানে কেন? লাবিব, আমার মতে ছাদটা কারো কেনা নয়, তাহলে আমি আসতে পারবো না। লিয়া, তা কেন হবে, থাকুন আপনি। এটা বলে লিয়া নিচে নামার জন্য এগিয়ে যায়, তখন লাবিব লিয়ার হাত ধরে টান দেয়। তাল সামলাতে না পেরে লাবিবের বুকে গিয়ে পড়ে লিয়া। লিয়া, আজব লোক তো, আপনি এভাবে হাত ধরে টানছেন কেন? লাবিব, আমাকে কি একেবারে ক্ষমা করা যায় না লাবণ্য? আমি তো মানছি আমি তোমার সাথে অনেক খারাপ বিহেভ করছি। ভুল তো মানুষ মাত্রই হয়, তাই বলে তাকে কি ক্ষমা করা যায় না? একটা সুযোগ কি তুমি আমাকে দিবে না? লিয়ে যাও, আমার মন অনেক বড়, মাফ করে দিলাম তোমাকে। হুহ। লোবান লিয়াকে জড়িয়ে ধরে বলল, তাই নাকি?
লিয়া, হ্যাঁ, তোমার ছবি দেখেই তো এই মনের কোণে তোমাকে জায়গা দিয়ে দিয়েছি বলো। অন্যদিকে আফরিন একা বসে আছে বাসর ঘরে, এখনও আশফিন আসে নাই। সে ভাবছে কি হবে আশফিজ, আসলে আশফিন তো তাকে ভুল বুঝে আছে। এসব ভাবনার মাঝে আশফিন আসলো। আশফিন ও স্টুপিড মেয়ে, জানেন না বাসর রাতে মামির পা ধরে সালাম করতে হয়। আফরিন কিছু না বলে সালাম করতে নিল। আশফিন দ্রুত আফরিনকে ধরে নেয় আর বলে, থাক, লাগবে না। আফরিন কিছু কথা বলার ছিল, শুনবেন? আশফিন, এখন ঘুমান, আমি এখন শোনার মুড নাই। আফরিন, শুনেন না প্লিজ, অনেক দরকারি কথা আমার। আশফিন, আরে বললাম না ঘুমাতে, ইডিয়ট, ধমক দিয়ে। আফরিন ধমকে ভয় পেয়ে ঘুমিয়ে যায়, আর কিছু বলতে পারে না। আশফিজ আজন অনেক বড় ভুল করে ফেলল এভাবে আফরিনের কথা না শুনে। হয়তো সামনে এমন কিছু হতে পারে যাতে আফরিনের কথা আর না শুনতে পারে, নিয়তি তো আর কেউই জানে না। আশফিন যখন দেখল আফরিন ঘুমিয়ে গেছে, তখন উঠে চুপচাপ আফরিনের গলায় কি যেন পরিয়ে দিল আর হাত ধরে বলল, আমি জানি তুমি কি বলবে, এটাই তো যে তুমি রামিমকে ভালোবাসো, আমাকে না। এই কথা বিশ্বাস করো প্রিয়তমা, আমি সইতে পারবো না। আশফিন নিজেও ঘুমিয়ে গেল। সকালবেলার পরিবেশ অনেক সুন্দর হয়, সূর্যের লাল আভা পুরো আকাশ ছড়িয়ে থাকে, তখন দেখতে অনেক ভালো লাগে। পাখির কিচিরমিচির ওর শব্দ, তখন এই সময় এই ব্যস্ত শহর ব্যস্ত থাকে ঘুমে। সারা রাস্তা থাকে ফাঁকা, ঠান্ডা ঠান্ডা বাতাস বয়ে যায়, তখন মনের কোণে শান্তি অনুভব হয়। আফরিনের আগে ঘুম ভেঙে যায় আশফিনের, সোজা চলে যায় ওয়াশরুমে, ফ্রেশ হয়ে এসে কাউকে না বলে চলে যায় অফিসে। আফরিজের ঘুম ভাঙিয়ে তার কিছুক্ষণ পর কারো কলের শব্দে, না দেখেই কল রিসিভ করে আফরিন। রামিন, যদি সিনথিয়াকে বাঁচাতে চাও আমার বলা জায়গায় তাড়াতাড়ি আসো, আর হ্যাঁ, কোনোরকম চালাকি করলে সিনথিয়াকে আমি মেরে ফেলবো, একা আসবে। আফরিন, হ্যালোকে বলছেন আপনি, আর আজেবাজে কিসব বলছেন? রামিম, বাহ, জানো এত তাড়াতাড়ি ভুলে গেলে আমাকে। হায়, এখন কি হবে? তুমি আমাকে কিভাবে ভুললা? তোমার বাচ্চার বাবা আমি। আফরিন, ওই অসভ্য, তুই এতদিন কিছু বলি নাই দেখা ভাবিস না আমি চুপচাপ থাকার মতো মেয়ে, আসি আমি, থাক ওখানে। এটা বলে আফরিন তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে রেডি হলো আর একাই বেরিয়ে গেল। আফরিনকে একা বের হতে দেখে নেলিয়া আর ভাবে আফরিন এ সময় একা কোথায় যাচ্ছে। আর কিছু না ভেবে সোজা কল লাগায় আশফিনকে। গোডাউনে পৌঁছে রামিমের নাম ধরে ডাকছে আফরিন। আফরিনের ডাকে সামনে এসে হাজির হয় রামিম। আফরিনকে দেখে রামিম রীতিমত শকট হয়ে যায়। আফরিন পুরো গেটআপ চেঞ্জ করে আসছে আজ। হোয়াইট জিন্স, ব্ল্যাক টি শার্ট, তার উপর ব্ল্যাক জ্যাকেট, চুল ঝুটি করা, চোখে চশমা। আফরিন, কি ভেবেছিলি রামিম আমি তোকে ভয় পাই তাই না? আরে পাগল লোক, তো কে ভয় পায়? সিনথিয়া কোথায় আগে বল। রামিম, বাহ, পুরো বাঘিনী হয়ে এসেছো জান, আই লাভ ইউর ব্লাডি অ্যাটিটিউড। আফরিন, ডোন্ট কল মি জান, ইউ ব্লাডি হেল। এটা বলেই রামিমকে লাথি মেরে নিচে ফেলে দেয় আফরিন। আচমকা অ্যাটাকের জন্য রামিম প্রস্তুত ছিল না, তাই রামিম উঠে উল্টা আঘাত করে আফরিনকে। দুজনে ফাইট করা শুরু করে। ফাইটের এক পর্যায়ে রামিম ছুরি নিয়ে আফরিনের পেটে ঢুকিয়ে দেয় আর সেখান থেকে পালিয়ে যায়। আফরিন সেখানে অজ্ঞান হয়ে পড়ে থাকে। অন্যদিকে আশফিন লিয়ার থেকে কল পেয়ে চিন্তায় পড়ে যায় যে আফরিন একা কোথায় গেছে। আফরিনের ফোনের লোকেশন ট্র্যাক করে আফরিনের কাছে যাওয়ার জন্য রওনা দেয়। এদিকে সারারাত রামিম বাসায় না ফেরার জন্য চিন্তায় পড়ে যায় রামিমের বাবা মা, কিন্তু সিনথিয়া মোটেও চিন্তা করে না রামিমের জন্য, কারণ সে রামিমের সত্যিটা জানে। আফরিনকে রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে থাকতে দেখে স্থির হয়ে যায় আশফিন। তার প্রিয়তমার কি অবস্থা, তাড়াতাড়ি আফরিনকে হসপিটালে নিয়ে যায় আশফিন। ডক্টর, ওনাকে তো ছুরি মারা হয়েছে, এটা পুলিশ কেস, আগে পুলিশকে বলুন, তারপর আমরা চিকিৎসা করব। আশফিন, কি বলছেন আপনি? ডক্টর, একজন পেশেন্টের লাইফের আগে আপনার কাছে পুলিশ রিপোর্ট করা বেশি জরুরি। প্লিজ আপনি চিকিৎসা শুরু করুন, আই বেগ ইউ। ডক্টর, দেখেন মিস্টার, যতই যা বলেন পুলিশ না আসলে কিছু করার নাই। তখন পিছন থেকে কে যেন বলল, আপনি চিকিৎসা শুরু করুন, আমি আছি দেখার জন্য। ডক্টর আর আশফিন পিছনে তাকিয়ে দেখে
সি পি কথাটা বলছেন। এ সি পি যেভাবেই হোক মিস নাহিনাকে সুস্থ করতে হবে গো। ডক্টর ওকে স্যার বলে ডাক্তার চলে গেলেন। আশফিন আপনি কে? আর আফরিনকে কিভাবে চিনেন? থ্যাঙ্কস। এ সি পি ওয়েলমি আফরিনকে আমি কিভাবে চিনি তা হয় আফরিন থেকেই শুনেন। আর আমি এ সি পি সামিম রেজা। তা আপনি কে হন আফরিনের? আশফিন আমি হাজবেন্ড হই তার, আর আরেক দিক থেকে কাজিন। সামিম রেজা ও আচ্ছা। তারা আর কোনো কথা না বলে ডাক্তারের জন্য অপেক্ষা করে। আশফিনের মাথায় শুধু ঘুরপাক খাচ্ছে এই কথাগুলোই যে কে বা কারা মারল আফরিনকে, কেনই বা মারল। আর আফরিন ঠিক হয়ে যাবে তো? তখন ডাক্তার বেরিয়ে আসলো। আশফিন ডক্টর আফরিন কেমন আছে, আমি তাকে দেখতে পারি? ডক্টর সে এখন ভালো আছে, জ্ঞান ফিরে নাই, কেবিনে দিলে দেখতে পারবেন। আশফিন আর ওর বেবি কেমন আছে? ডক্টর কিসের বেবি? আশফিন আফরিন তো প্রেগন্যান্ট। ডক্টর আপনার কোথাও ভুল হচ্ছে, উনি প্রেগন্যান্ট নন। আচ্ছা আমি গেলাম। আশফিন মনে হচ্ছে ঘোরের মধ্যে আছে। আফরিন প্রেগন্যান্ট না হলে মিথ্যা কেন বলছে? অনেকক্ষণ হয়েছে যে আফরিনকে ক্যাবিনে শিফট করা হয়েছে। আফরিনের জ্ঞান ফিরতে সে অনুভব করল কেউ তার হাত ধরে বসে আছে। চোখ খুলে দেখল সে আর কেউ নয়, আশফিন। আশফিনকে দেখে আফরিন অবাক হলো। আশফিন কিভাবে জানলো আফরিন কই? আফরিনকে তাকাতে দেখে আশফিন বলে, কেমন আছো আফরিন? আফরিন ভালো আছি। আপনার এই অবস্থা কেন? আশফিন আমি অনেক ভয় পেয়ে গেছি আফরিন, তোমাকে ওই জায়গায় একা ওই অবস্থায় পড়ে থাকতে দেখে আমাকে বলবে ওখানে কি হচ্ছিল? আফরিন মানে আমি কিছু বলার আগে এসিপি নক করে ক্যাবিনে ঢুকলো। সামিম রেজা এখন কেমন লাগছে তোমার নাহিয়ানা? আফরিন আই এম পারফেক্টলি ফাইন স্যার, ডোন্ট ওয়ারি। সামিম রেজা বাট নাহিয়ানা তুমি কাজটা ঠিক করলে না, বুঝলা? আমাদের না জানিয়ে রামিমের আস্তানায় যাওয়া উচিত হয় নাই তোমার? যদি রামিমের উপর চোখ রাখার জন্য লোক না রাখতাম তাহলে কিছুই জানতে পারতাম না আমি। তোমাকে এই কাজ আমি দিয়েছি তোমার আব্বু আমার প্রাণপ্রিয় বন্ধু বলে মামনি। আফরিন আরে আঙ্কেল ডোন্ট ওয়ারি চিল। আশফিন কিছুই বুঝতে পারে নাই তাদের কথা, তাই হাঁ করে তাকিয়ে আছে তাদের দিকে। আফরিন তাই বুঝতে পেরে আশফিনকে বলতে শুরু করল যে, আশফিন ওয়েট, আপনাকে আমি সব বলছি। আমি অনেক ছোট থেকে সামিম আঙ্কেলের কাছ থেকে ফাইটিং শিখতাম। ফাইটিং এর প্রতি আমার আগ্রহ দেখে আম্মু আব্বু সিক্রেটলি আমার জন্য ক্যারাটে মার্শাল আর্ট টিউটর রাখে। আস্তে আস্তে আমার ট্রেনিং সিক্রেটভাবে চলতে থাকে, তা আমি আম্মু আব্বু আর সামিম স্যার ছাড়া কেউ জানত না। তখন কিছু সূত্রে জানতে পারি যে কেউ আমাদের ওখানে বাংলাদেশ থেকে ড্রাগসের বিজনেস করে আর সিক্রেট মিটিংয়ের জন্য ইউএসএ আসবে। ওই দিন থেকে আমি তার পিছে খবর নেওয়ার জন্য উঠে পড়ে লাগি। আর আমি জানতাম যে আপনি আমার পিছনে লোক লাগিয়েছেন, আমাকে ভালোবাসেন। প্রথম প্রথম বিরক্ত লাগলেও একসময় ভালোবেসে ফেলি আমি। তখন রামিম আমাদের বাসায় আসে আর তাকে নিয়ে ঘোরার দায়িত্ব আমার উপর পড়ে। একসময় আমি জানতে পারি যে ড্রাগস স্মাগলার আর কেউ না, রামিম। ও যখন আমাকে প্রপোজ করে আমি তখন রাজি হই। আমার বানানো প্ল্যান অনুযায়ী সব ভালোভাবে চলতে থাকে, কিন্তু সমস্যা হয়। ও একদিন আমাকে হোটেল নিয়ে যায় ওর জন্মদিন উপলক্ষে। আর ওর প্ল্যান ছিল আমার সাথে রাত কাটানোর। এটা বোঝা মাত্র আমার কিছু ফ্রেন্ডসদের সাহায্যে ওর ড্রিঙ্কসে ঘুমের মেডিসিন মিশিয়ে দেই। আর ওর দেওয়া ড্রিঙ্ক ও আমি খাই না, কিন্তু ভাব করি আমি সত্যিই ড্রাঙ্ক। আর এই সুযোগ নেওয়ার জন্য ও আমার সাথে কিছু করার আগেই ঘুমিয়ে যায়। আমি আমার এক ফ্রেন্ডকে দিয়ে ওর শার্ট খুলিয়ে কম্বল জড়িয়ে শুইয়ে দেই আর নিজের জামাকাপড় আর চুল এলোমেলো করে ওর উপর ঘুমিয়ে যাই। এজ মাই প্ল্যান। ও সকালে উঠে এইসব দেখে সব বিলিভ করে নেয়। আর তোমার পাঠানো লোক হোটেল রুমে আমাকে আর ওকে ঢুকতে দেখে আলিজালি ভাবে, আর তা তোমাকে বলে বুঝছো? রামিম কোনোভাবে জানতে পারে যে আম্মু আব্বু ওর সত্যিটা জানে, তাই ও আমাদের দেশে নিয়ে আসে। আমরা তা জানতাম না। ওর সাথে আমাকে নেয় আর আব্বু আম্মুকে অন্য গাড়িতে পাঠায়। আমার আম্মু আব্বুর গাড়ির ব্রেক ফেল করে তাদের অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলে।
তাই দেশে এসে শামীম আঙ্কেলের সাথে যোগাযোগ করে ওকে ধরার জন্য অনেক প্ল্যান করি, কিন্তু এখানে আসার 2 মাস পরও কিছু করতে পারছিলাম না। তা আমি প্ল্যান করি যে রামিমকে বলবো আমি ওর সন্তানের মা হতে চলছি, আর এতে ও বাবুর জন্য হলেও গলে যাবে। কিন্তু না, এমন কিছুই হয় না। এই আকার রুমে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছিল আমার উপর নজর রাখতে, তাই এত নাটক করা লাগছে। বাট আমি অবাক তখন হই যখন জানতে পারি আমি তোমার সাথে সশত্রুতার জন্য ও আমার সাথে এত নাটক করছে। গায়ে হলুদের দিন সব জানা যায়, সিনথিয়া ও সব জেনে যায়। তাই তো আমি সিনথিয়া মিলে প্ল্যান করি ওকে হাতে নাতে ধরবো। সিনথিয়ার বিয়ে হয়নি রামিমের সাথে, ওটা নাটক ছিল। ওখানে নকল রেজিস্টার পেপার ছিল, আর ওই প্রেগন্যান্সির কিটটা আগেই অন্য কেউ ইউজ করেছিল। ওটা এনে আমি জাস্ট নাটক করি রামিমকে দেখানোর জন্য। আজ সকালে যখন রামিম আমাকে কল করে বলে সিনথিয়াকে মেরে ফেলবে, কোনো কিছু না ভেবে ছুটে চলে যাই আমি ওখানে। আমি বোকামিটা করি। আশফিন এতক্ষণ অবাক হয়ে শুনছে, এসব কথা কি বলবে ভেবে পাচ্ছে না। সে তার অগোচরে এত কিছু হলো আর সে টেরই পেল না। অন্যদিকে রামিমকে বাসায় আসমতে দেখে সবাই রামিমকে নানা প্রশ্ন করে শুরু করলো আর বলল সে কই ছিল এতক্ষণ। কারো কথার কোনো উত্তর না দিয়ে রামিম সোজা চলে গেল নিজের রুমে, আর রুম থেকে ওয়াশরুমে শাওয়ার অন করে ভাবছে আফরিন এত স্ট্রং কিভাবে হলো। এমন তো না আফরিন অনেক বোকা ছিল সে, নাকি অন্য কিছু। রামিম যদি আমার সাথে বেইমানি করো তাহলে কেউ বাঁচবে না আফরিন। যেভাবে তোমার মা বাবাকে মেরেছি সেভাবে সবাইকে শেষ করে দিব আমি। সিনথিয়া যতটা পাইছে ঠিক ততটা রামিমের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে ফেলছে। সুযোগ খুঁজছে শুধু আফরিনের কাছে দেওয়ার জন্য। আফরিনকে হসপিটাল থেকে আশফিনের বাসায় নিয়ে আসা হলো। সবাই অনেক প্রশ্ন করল, কিন্তু সবাইকে অনেক কষ্টে বুঝিয়ে চুপ করাল আশফিন। আজ আর নেই আশফিনের আফরিনের প্রতি কোনো রাগ, কোনো ঘৃণা, শুধু আছে ভালোবাসা। আশফিন, আফরিন, লিয়া, লাবিব এখন লিয়ার ঘরে বসে আছে আর কিভাবে কি করবে তার প্ল্যানিং করছে তারা। লিয়া চলো না আজ রামিমের বৌভাতে যাই, আর সেখানেই হবে ওর আন্ডা পান্ডা ফান্ডা ফাঁস। লিয়া এর কথায় সবাই হেসে ফেলে। লিয়া আর লাবিব আফরিন আশফিনকে একা রেখে চলে যায়। ওরা চলে যেতেই আশফিন আলতোভাবে জড়িয়ে ধরে আফরিনকে। আশফিন, ভালোবাসি খুব তোমায় প্রিয়তমা। কবে থেকে তোমাকে পাওয়ার স্বপ্ন দেখি আমি জানো। এত ভালোবাসি কল্পনাও করতে পারবে না তুমি। আফরিন, আমার কাজের জন্য এতদিন আমি আপনাকে বলতে পারি নাই আমিও যে আপনাকে অনেক বেশি ভালোবাসি প্রিয়তম। সেই কবে এই মনের কোণে তোমার নাম লিখে রেখেছি। আজ আশফিন আর আফরিন নিজের মনের কথা বলে শান্তি পেল। তারা আজ আর কোনো ভুল বুঝাবুঝি নাই তাদের মাঝে, নাই কোন তৃতীয় ব্যক্তি। তাদের ভালোবাসা আজ এক হলো অনেক ঝড়ের বেগ সামলে। সামনিয়ে যাই গোক, এই মুহূর্তে তারা একসাথে আছে, এটাই অনেক। আজ সবাই রেডি হচ্ছে রামিমের পর্দাফাঁস করার জন্য। কি হবে আজ তা কেবল তারাই জানে। সবাই সুন্দর মতো রেডি হয়ে বেরিয়ে গেছে রামিমের বাড়ির উদ্দেশ্যে। লাবিব ড্রাইভ করছে, লিয়া লাবিবের পাশের সিটে বসেছে। আশফিন আর আফরিন বসেছে পিছের সিটে। সবাই কথা বলছে কিভাবে রামিমকে শায়েস্তা করা যাবে। এই কথা এর মাঝে আফরিন কপালে চুমু খেল। আফরিন হা করে তাকিয়ে আছে আশফিনের দিকে। আফরিন হয়তো কল্পনা করতে পারে নাই এমন সিরিয়াস মোমেন্টে এইরকম করে ফেলবে আশফিন। তাদের এহেন কাণ্ডে লাবিব আর লিয়া হাসছে। আফরিন বেশরম লোক, মানুষজন দেখে না সবার সামনে যাতা করে বসে। রেগে বলল, আশফিন, আমার বউয়ের কপাল আমার ঠোঁটটা দিয়ে আমি চুমু খাবো কার কি? জোরে বলল আফরিন। এত জোরে কেন বলছেন? দিন দিন আপনার লজ্জা শরম কই যাচ্ছে? আশফিন, বউয়ের কাছে কিসের এত লজ্জা? আফরিন একেবারে যাতা। আচ্ছা দাঁড়াও, শামীম আঙ্কেল ডেকল দেই ফোর্স নিয়ে আসার জন্য। সবাই ওকে। শামীম, হ্যালো মামুনি, ফোর্সের সবাই সিভিল পোশাকে ওখানেই আছে, সময় মতো সামনে আসবে। আফরিন, থ্যাঙ্কস আঙ্কেল। সবাই রামিমদের বাসার ভিতর গেল আর আশফিন বলছে যে ওই আফরিন, তুমি এত ভারী পোশাক পরে ফাইট কেমনে করবা?
কানে কানে জিজ্ঞেস করল। আফরিন সময় হলে নিজেই দেখতে পারবেন, অ্যাটিটিউড দেখিয়ে বলল। আশফিন তাই নাকি, দেখা যাবে হো। আফরিন লুকিয়ে লুকিয়ে সিনথিয়ার কাছে গেল। আফরিন তুমি ঠিক আছো সিনথিয়া? সিনথিয়া হ্যাঁ আপু, আল্লাহ আমাদের সহায় আছেন, কাল সারারাত ওই শয়তান বাসায় ছিল না তাই বেঁচে গেছি। আর সব প্রমাণ এই ফাইলে আছে। আফরিন তোমাকে কি বলে যে ধন্যবাদ জানাবো সিনথিয়া, তুমি না থাকলে এসব পসিবল হতো না। সিনথিয়া আরে আপু বলি না তোমাকে, আপুর জন্য এইটুকু করাই যায়। চলো নিচে চলো বলে আফরিন আর সিনথিয়া নিচে নেমে আসে। আফরিন চুপি চুপি নিজের হাতের ফাইল এক পুলিশ অফিসারের কাছে দিয়ে দেয়। আশফিন লেডিস এন্ড জেন্টেলমেন, এখানে উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের কিছু বলা বাকি আছে, তাহলে শুনুন। আজ যাদের বৌভাতের আসছেন আপনারা আসলে তাদের বিয়েই হয়নি। আশফিনের কথায় সবাই অনেক অবাক হয়ে যায়। সবাই তার থেকে বেশি অবাক হয় রামিম। সে সিনথিয়ার দিকে তাকিয়ে দেখে সিনথিয়া হাসছে, তার আর বুঝতে বাকি রইল না এটা সবাই মিলে তাকে নিয়ে খেলেছে। তাই ফোন করে রামিম তার লোকদের আসতে বলে, আর রামিম সিনথিয়াকে টান মেরে নিজের কাছে এনে পিছন থেকে গান বের করে গান পয়েন্টে রাখেন। রামিমের মা অনেক অবাক হয়ে তাকিয়ে আছে ছেলের দিকে, কি হচ্ছে। আর সে কেনই বা সিনথিয়াকে বন্দুক তাক করে রেখেছে, বন্দুকই বা পেল কই। রামিমের মা বাবা এসব কি করছিস, প্লিজ ছেড়ে দে ওকে, ও তো ছোট, ওকে কেন ওভাবে আটকে রেখেছিস। রামিকের বাবা ছির, তোকে ছেলে বলতেও ঘেন্না হচ্ছে আমার। এই শিক্ষা দিয়েছি আমি তোকে, আজ এই দিন দেখালি। রামিম চুপ চুপ, কেউ কোনো কথা বলবে না। আমাকে নিয়ে খেলতে চেয়েছিলি তোরা এই রামিমকে নিয়ে। আজ সবাইকে মারবো যেভাবে ফুপা ফুপিকে মারছি। সবাই কি তুই মারছিস ওদের? অবাক হয়ে বলল রামিম, এই তোরা সবাইকে এক এক করে শেষ করে দে। রামিম ওর লোকদের বলল। রামিমের লোক কিছু করার আগেই পুলিশেরা ওর লোকের সাথে মারামারি শুরু করে। রামিমের চোখ অন্যদিকে ঘুরতেই আফরিন রামিমের হাত থেকে পিস্তল কেড়ে নেয় আর নিজের শাড়ি টেনে খুলে ফেলে। আরে ভাইবেন নাকি, শাড়ির নিচে সে জিন্স আর টপস পরা ছিল। আফরিন এবার রামিমের পেটে ঘুষি মারল। রামিম আফরিনকে মারার জন্য হাত উঠাতেই পিছন থেকে আশফিন তার হাত ধরে ফেলল। একদিক থেকে আফরিন পিটিয়ে পিটিয়ে আশফিনের কাছে পাঠাচ্ছে রামিমকে, অন্যদিকে আশফিন আফরিনের কাছে বলের মতো ঘুরিয়ে ঘুরিয়ে মারছে। এক পর্যায়ে রামিম আর না পেরে নিচে বসে পড়ে, আর তা দেখে আফরিন বলে, আফরিন আহারে আমার সোনা বাচ্চা, তুমি ক্লান্ত হয়ে গেছো। আশফিন আরে তুমি কি বলছো আফরিন, ও তো গ্রেট। রামিম ও কি আর এত তাড়াতাড়ি ক্লান্ত হতে পারে। আফরিন ঠিক বলছো তুমি। আশফিন আর আফরিন দুজনেই হেসে দেয়। রামিম তোদের কাউকে আমি ছাড়ব না, দেখে নিব। আফরিন নে দেখ আমাকে। রামিমের কাছে গিয়ে, আর শোন নিজে তো বাঁচ, তুই যে ড্রাগস স্মাগলার তা আমরা জানি, আর সব প্রুফ ও আছে চান্দু। সবাইকে উদ্দেশ্য করে আফরিন শুরু থেকে সব বলা শুরু করল। সব কথা শুনে রামিম সহ সবাই আশ্চর্য হয়ে গেছে, মেয়েটা কি ডেঞ্জারাস। রামিম আমার কাছে থেকেও এত প্ল্যানিং কিভাবে করলি, আমি টেরও পেলাম না। আফরিন ইন্সপেক্টর একেয়ারের সাথীদের নিয়ে যান করতে, সময় মতো সব এভিডেন্স জমা দিয়ে দিব। পুলিশ রামিম সহ রামিমের সব লোক নিয়ে গেল থানায়। ওদের যাওয়ার পর রামিমের মা বাবা আফরিনের কাছে ক্ষমা চায়। রামিমের আম্মু তার সব ব্যবহারের জন্য মাফ চায় আফরিন, ও তাদের মাফ করে দেয়। আশফিনরা সবাই নিজেদের বাসায় চলে আসে। লিয়া আর লাবিবও তাদের বাসায় চলে যায়। সিনথিয়াকে সিনথিয়ার মা বাবা নিয়ে যায়। 5 বছর পর। কথায় আছে না, পাপ কাউকে ছাড়ে না, তা হয়েছে রামিমের সাথে। তাকে ফাঁসির রায় দিয়েছে আদালত, জেলে বসে হয়তো ফাঁসির দিন গুনছে সে। আজ শিকদার বাড়ি আবারও নানান সাজে সজ্জিত হয়েছে, কারণ আজ আশফিন আর আফরিন দুই ছেলের জন্মদিন। আফরিন 2টি পুত্র সন্তানের জননী, দুইজনই যমজ, ওদের 4 বছর হয়েছে। বড় ছেলে হয়েছে পাপার মতো শান্ত আর রাগী, নাম আব্রাহাম শিকদার, আর ছোট ছেলে অনেক দুষ্ট, পুরাই বদের হাড্ডি, নাম আরহান শিকদার। ওদের জন্মদিনের আয়োজন। লাবিব, লিয়া ও তাদের একমাত্র ছেলে লিছান এসেছে এখানে, ওর বয়স 2 বছর।
সিনথিয়া আসতে পারে নাই কারণ সিনথিয়াও 8 মাসে প্রেগন্যান্ট। ওই ঘটনার পর সিনথিয়া প্রায় কান্না করতো, মন খারাপ করে থাকতো। তখন আফরিন অনেক হেল্প করছে ওকে। সিনথিয়ার হাজবেন্ড খুবই ভালো মানুষ, অনেক ভালোবাসে সিনথিয়াকে। সব ভালোবাসার মানুষ একসাথে থাকুক, এতেই তো চায় সবাই। আব্রাহাম এবং আরহাম মাম্মা, পাপা, মিমি, চাচ্চু আর লিতা না তো না আমরা কেক কাটবো। ওদের কথা শুনে সবাই এগিয়ে আসে ওদের দিকে। ভালোভাবেই ওদের জন্মদিন পালন করা হয়। তারপর সবাই সবার মতো নিজের বাসায় চলে যায়। আরহাম আর আব্রাহাম দুই ভাই আজ তাদের দাদুনের সাথে ঘুমাতে যায়। আশফিন, প্রিয়তমা, তুমি আছো বলেই আমার জীবন আজ এত সুন্দর। আমাকে 2টা বেস্ট গিফট দিছ তুমি। আমার মনের কোণে তোমাদের নিয়েই বসবাস। তোমরা ছাড়া আমি অস্তিত্বহীন। আফরিন, আমিও তো খুব ভালোবাসি তোমাকে, আর প্রিন্সের ওদের ছাড়া বাঁচা কি সম্ভব? আশফিন, জান যাবে আমার সাথে? আফরিন, কোথায়? আশফিন, যেখানে নিয়ে যাব। আফরিন, হ্যাঁ যাব। আশফিন আর আফরিন ডুব দিল ভালোবাসার সাগরে। নতুন সকালের অপেক্ষা। সমাপ্ত।